চন্দ্রগুপ্ত চন্দ্রগুপ্ত। জল হলো প্রকৃতির গুরু। জলের থেকে কোমল আর নমনীয় কোনো পদার্থ নেই। একজন যোদ্ধা হিসেবে জলের থেকে তোমার কি শেখা উচিত? শক্তি উৎপন্ন করার নৈসর্গিক ক্ষমতা। শক্তির দ্বারা যে কোনো পদার্থের প্রকৃতি আর তার স্বরূপকে পরিবর্তন করা যায়। শক্তির দ্বারা গতিও প্রাপ্ত করা যায়। ধরে নাও তুমি কোনো যুদ্ধে পালাতে পালাতে হাঁপিয়ে গেছো, তাহলে একটা বয়ে চলা নদীতে ঝাঁপিয়ে পড়ো। জলের স্রোত তোমাকে তার সঙ্গে বয়ে নিয়ে যাবে। অথবা যদি তুমি কোনো গর্তে পড়ে যাও, তবে জলের স্রোতের ওপর নির্ভর করো, সে তোমাকে সঙ্গে সঙ্গে বাইরে নিয়ে যাবে। সামন্ত, মনে হচ্ছে কেউ আমাদের পিছু নিয়েছে। সে তীব্র গতিতে আমাদের দিকে এগিয়ে আসছে। দাঁড়াও। প্রস্তুত হও। ও চাণক্যের কোনো আত্মঘাতী হতে পারে। ও সুখদার, ও আমার লোক, কেউ আক্রমণ করবে না। সামন্ত, সামন্ত, এসব ওই চাণক্যর পরিকল্পনা। উনি নিজের ছদ্মবেশীদের সাহালের আশেপাশের নগর এবং গ্রামে পাঠিয়ে দিয়েছেন, যাতে আপনি মহল ছেড়ে সাহালের বাইরে যান ওনাকে ধরতে। এসব ওনারই পরিকল্পনা সামন্ত। তাহলে এটা ষড়যন্ত্র চাণক্যের। হ্যাঁ সামন্ত, চন্দ্রগুপ্ত আর আহেরিয়া সাহালের মহলে হয়তো প্রবেশ করে ফেলেছে। এখন হয়তো ওরা সমস্ত সোনা লুট করে নিয়েছে। জলের স্রোত তোমাকে তার সঙ্গে বয়ে নিয়ে যাবে। অথবা যদি তুমি কোনো গর্তে পড়ে যাও, তবে জলের স্রোতের ওপর নির্ভর করো, সে তোমাকে সঙ্গে সঙ্গে বাইরে নিয়ে যাবে। এখন হাসার সময় নয় সামন্ত।
একদমই হাস্যকর ঘটনা এটা সুক্তার। এই প্রথম ভদ্রশাল কোন সমকক্ষ প্রতিদ্বন্দ্বীকে পেয়েছে, আর তুমি আমাকে হাসতে বারণ করছো। চাণক্য নিজের বুদ্ধি চাতুর্য দিয়ে আমাকে অবশ্যই বোকা বানানোর চেষ্টা করতেই পারি, কিন্তু আমার নাম ভদ্রশাল। সোনা সাহালে নেই, এখানে আছে আমার কাছে। তাহলে মহলে কি রয়েছে? মহলে যারা আমার সোনা লুট করতে চায় তাদের মৃত্যু আছে। দরজা খোলো। যাও গিয়ে খোঁজো ওকে, মনে হচ্ছে ও আশেপাশে কোথাও লুকিয়ে আছে। ওখানেও তো কেউ নেই। মনে হচ্ছে ওই দড়ির সাহায্যেই রাজকুমারীর কক্ষ থেকে এখানে এসছে, আর এই দড়ির সাহায্যেই ফিরে চলে গেছে। চলো। এই দাসী, কি হয়েছে তোমার? ওঠো ওঠো। ওই চোর। জানি না আমি অজ্ঞান কি করে হয়ে গেলাম। সৈনিকেরা, এই দাসীর ব্যাপারে রাজকুমারীকে তাড়াতাড়ি খবর দাও, ওনাকে সমন পাঠাও, আর এই কক্ষের চারিদিকটা খুঁজে দেখো, আর এই কক্ষটাকে সুরক্ষিত করো। আমার মনে হচ্ছে এই চোর এখানে আশেপাশে কোথাও লুকিয়ে আছে। বুঝেছো? হ্যাঁ। আইডিয়া, তুমি ঠিক আছো? আমাদের এক্ষুনি এখান থেকে বেরোতে হবে, চলো। চলো। চন্দ্রগুপ্ত, স্বর্ণ কোথায়? ভিতরে স্বর্ণ ছিলই না আইডিয়া। এখানে তো ভদ্রশাল যে স্বর্ণ লুট করতে আসবে তাকে ধরবার জন্য জাল বিছিয়ে রেখেছিলাম। আমি আচার্যের বার্তা বুঝতে ভুল করেছিলাম। সাপ মণি সব সময় তার কাছেই রাখে। সাপ গর্ত থেকে বেরিয়ে পড়েছে, অর্থাৎ ভদ্রশাল সোনা সঙ্গে করে নিয়েই বেরিয়েছে। কিন্তু চন্দ্রগুপ্ত, ভদ্রশাল তো আচার্যকে ধরতে লাজবি গেছে। তাহলে কি ভদ্রশালের জন্য এখানে সাহালে অপেক্ষা করব? কারণ যখনই ভদ্রশাল এটা জানতে পারবে যে আচার্য লাজবিতে নেই, এটা তো শুধু আচার্যের একটা চাল ছিল ভদ্রশালকে সাহাল থেকে বাইরে বের করার, তখন তাড়াতাড়ি ফিরে আসবে। না হেরিয়া, আমরা কোনো সুযোগ ছাড়তে পারি না। ভদ্রশাল ভীষণই চালাক। যদি ও এখানে ফিরেও আসে তো আমাদেরকে ধরবার জন্য অন্য কোনো চাল বিছিয়ে দেবে। স্বর্ণ তো আমরা ওর থেকে সাহাল পৌঁছানোর আগেই লুট করব। একটা জায়গা আছে আমার জানা, যেটা সাহাল আর লাজবির মাঝখানে, বিন্দ পর্বতের জঙ্গলের একটা ভাগ। আমরা ওই ভদ্রশালের ওপর ওইখানে আক্রমণ করব।
সমস্ত স্বর্ণ লুট করে নেব আর জঙ্গলে পালিয়ে যাব। ওটা আমার এলাকা চন্দ্রগুপ্ত, ওখানে আমাদের কেউ ধরতে পারবে না। অতি উত্তম, চলো। চলো। জল জল তাড়াতাড়ি জলের ব্যবস্থা করো। কি হয়েছে? চলে যাও। কি হয়েছে? এই সব কিছু ওই চোরের জন্য হয়েছে। আমি বলেছিলাম না গন্ডগোল হবে। কি হয়েছে? ওই চোরের ধরা পড়েছে? জানি না ধরা পড়েছে কিনা, কিন্তু মহলের ভেতর ভয়ঙ্কর গন্ডগোল হচ্ছে। এবার কে বের করবে আমাদের মহল থেকে? কেউ বের করবে না। আর এখন আপনি এই মহলের বাইরে লুকিয়ে বেরিয়ে যাওয়ার পরিকল্পনা ছেড়ে দিন আর এখানে আরাম করুন। ভগবান জানেন মহলের বাইরে কি চলছে। মিহিকা, এই সুযোগ আছে, চল এখন আমরা মহল থেকে বেরিয়ে যাই। কেউ জানতেও পারবে না। আর যদি আমরা লুকিয়ে চুরিয়ে যাই তাহলে কারো সাহায্যের প্রয়োজনই পড়বে না আমাদের। রাজকুমারী, কি বলছেন আপনি? তুই চল। আরে তুই চল না আমার সাথে, চল। চলো, ফিরে চলো। আক্রমণ! ধরো! দেখ, এই চোর তো নিজের প্রাণ বাঁচাতে ব্যস্ত। এ আমাদের মহল থেকে কি বের করবে? চন্দ্রগুপ্ত, আমরা যদি এইভাবে পালাতে থাকি তাহলে এখান থেকে বেরোতেই পারবো না। তো কি করব? চলো চলো। চন্দ্রগুপ্ত, কাউকে না কাউকে তো এদের আটকাতেই হবে। আমি এদের আটকাচ্ছি, তুমি এখান থেকে বেরিয়ে যাও। পাগলের মতো কথা বলো না হেরিয়া, তোমাকে ছেড়ে আমি এখান থেকে যেতে পারবো না। আমার কথা শোনো চন্দ্রগুপ্ত, তোমার এখান থেকে বাইরে যাওয়াটা খুব জরুরি। একজন আহেরিয়া থাকলো বা না থাকলো তাতে কিচ্ছু যায় আসে না, বরং তোমার যদি কিছু হয়ে যায় তাহলে আচার্যের অখণ্ড ভারতের স্বপ্ন অসম্পূর্ণ থেকে যাবে। তো যাও। একটা কথা কান খুলে শুনে রাখো হেরিয়া, একসঙ্গে এসছি, একসঙ্গেই ফিরবো। হেরিয়া, চলো এখান থেকে। সামলাও ওকে। ক্ষমা করে দিয়ে চন্দ্রগুপ্ত, কারণ তোমাকে অজ্ঞান না করলে তুমি আমার কথা মানবে না। শোনো, চন্দ্রগুপ্তকে খুব সাবধানে বাইরে নিয়ে যাও। যাও যাও তাড়াতাড়ি। সম্বাস ভদ্রশাল হট।
আমার মনে হয় এটাই সঠিক সময় মহল থেকে পালানো। এমনিতেও সমস্ত সৈনিক ওই চোরকে ধরার জন্য ব্যস্ত। এই সুযোগে ওই রথে বসে আমরা পালিয়ে যাই। আমার মনে হয় না এই কাজটা করা আমাদের ঠিক হবে। আমরা অকারণে বিপদে পড়ে যাব। মিহিকা, এই মহলের বন্দীদের মতো থাকার থেকে বড় সংকট আর কিছু হতেই পারে না। কিচ্ছু হবে না, আমি আছি তো। কেউ আসার আগে চুপি চুপি এখান থেকে বেরিয়ে যাই। চো চো চো। তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি। চলো চলো। চন্দুর কি হয়েছে? সব গন্ডগোল হয়ে গেছে। সোনা মহলে নেই, ভদ্রশালের কাছেই আছে। আর সেটা লুট করার জন্য আমাদের লাচুইর দিকে যেতে হবে। কিন্তু সবাই মিলে একসঙ্গে সাহাল থেকে বেরোবো কি করে? ঠিক আছে, এক কাজ করা যাক। আমি চন্দুকে নিয়ে সাহাল থেকে বাইরে যাচ্ছি। ততক্ষণ তোমরা আমার বাড়িতে যাও, আর সেখানে অস্ত্রশস্ত্র ভরা রথ নিয়ে লাচবি যাওয়ার রাস্তায় দেখা করো, কালীঘাটির কাছে। ঠিক আছে, যাও। কি হয়েছে আচার্য? চন্দ্রগুপ্ত, মনে হচ্ছে যেন চন্দ্রগুপ্ত কোনো বিপদে পড়েছে। আচার্য, যখনই চন্দ্রগুপ্ত কোনো বিপদের সম্মুখীন হয় তা আপনি আগে থেকে জেনে যান কি করে? যখন আত্মার সম্পর্ক তৈরি হয় তখন দূরত্বের কোনো অর্থ থাকে না। অনুভূতিরা সর্বদা খবর দিয়ে যায়। সম্ভবত নিয়তি আমাদের দুজনকে এক সূত্রে বেঁধে ইতিহাস করতে চায়, এক নতুন ভারতের ইতিহাস, যেখানে চাণক্য ছাড়া চন্দ্রগুপ্ত কিছুই নয়, আর চন্দ্রগুপ্ত ছাড়া চাণক্যর কোনো গুরুত্ব নেই।
ভোর হওয়ার আগে ওর জন্য আমায় জলের ব্যবস্থা করতে হবে। চলো। রাজকুমারী, আমার খুব ভয় করছে। আমাদের এখান থেকে পালিয়ে যাওয়া উচিত। মেঘা, পাগল হয়ে গেছিস নাকি? এত রাত হয়ে গেছে, তার উপর এত ঘন জঙ্গল। কোথায় ঘুরে বেড়াবো ভূতের মতো? তুই চিন্তা করিস না, আমার সম্পূর্ণ বিশ্বাস আছে যে ও আমাদের খেয়াল রাখবে। এ তো নিজেই অজ্ঞান হয়ে আছে। আমি ওর জ্ঞান ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করছি। আয়। শোনো, ওঠো ওঠো ওঠো। তুমি এখানে কি করছো? আমি একা আসিনি, রাজকুমারীও আছে আমার সাথে। তুমি আমাকে এখানে কি করে আনলে? আর আমার সঙ্গীরা? সম্বাস ভদ্রশাল হট! হে ভগবান, আইডিয়া! আমাকে এক্ষুনি মহল গিয়ে ওকে বাঁচাতেই হবে। আমি ভেবেছিলাম যে তুমি আমাকে যে কথা দিয়েছিলে তা রাখবে, কিন্তু না। আমার আগেই এটা বোঝা উচিত ছিল যে একজন চোরকে কখনো বিশ্বাস করা উচিতই না। দেখো, আমাকে এইটুকু বলো আমি এখানে এলাম কি করে, ব্যাস। আরে, এক তো তোমাকে আমরা এত সাহায্য করলাম, উল্টে আমাদেরকেই রাগ দেখাচ্ছ। অজ্ঞান অবস্থায় পড়েছিলে মহলে। যদি আমরা বাইরে তোমাকে না বের করতাম, তাহলে ভদ্রশাল তোমার ছোট ছোট টুকরো করে ফেলতো। আচ্ছা ঠিক আছে, আমাকে বাঁচিয়ে এখানে নিয়ে আসবার জন্য অনেক অনেক ধন্যবাদ। এখন আমাকে যেতে দাও, ব্যাস। দাঁড়াও, আমরাও যাব তোমার সাথে। তুমি পাগল হয়ে গেছো নাকি? আদৌ জানো আমার সঙ্গে এইভাবে গেলে কি রকম আর কি কি বিপদ হতে পারে? দেখলেন তো রাজকুমারী, এই চোরের কাণ্ড। এখন হঠাৎই আমাদের সুরক্ষা নিয়ে চিন্তা করতে শুরু করেছে। আমরা তোমার কথায় আর ভুলবো না। বলো, ভদ্রশালের মহল থেকে কি চুরি করেছো তুমি? কি হয়েছে? তোমার এত আসপর্দা! রাজকুমারীর সামনে এইভাবে কথা বলছো, তোমার ভয় লাগছে না? ওই রাজকুমারী তো নিজেই ভদ্রশালকে পছন্দ করেন না, কিন্তু কি করবে, মহারাজ ধননন্দকে ভয় পায়। তুমি আমায় এসব কথা বলে ভুলিও না। তুমি বলো যে ভদ্রশালের মহল থেকে কি চুরি করেছো? আসলে তো পুরো অভিযানটাই ব্যর্থ হয়ে গেল। ভদ্রশাল ওখানে জাল বিছিয়ে রেখেছিল। জানতাম আমি, সামান্য চুরিও করতে পারলে না। তুমি কোনো কাজেরই নও। আমার থেকে যদি কিছু পরামর্শ নিতে, তাহলে এইভাবে ভদ্রশালের কাছ থেকে হেরে আসতে হতো না। চিন্তা করো না, এইবারে আর অসফল হব না। আমি ভদ্রশালের সঙ্গে দেখা করতেই যাচ্ছি, আর এইবার নিশ্চিত রূপে আমি সফল হয়েই ফিরব। বাহ, এই হলো বীরদের মতো কথা। এবার চলো, আমিও যাব তোমার সাথে। দেখো, এবার আমার সাহায্যে তুমি ভদ্রশালকে নিশ্চয়ই পরাজিত করতে পারবে। সাহায্য? আর তাও তোমার থেকে? আর তোমাকে এটা কে বললো যে আমার তোমারই সাহায্য লাগবে? প্রত্যেকটা কথা তুমি দেরিতে বুঝতে পারো। তোমাকে বুঝিয়ে কোনো লাভই নেই। এবার আমার কথা মন দিয়ে শোনো। তুমি চাও বা না চাও, আমরা তোমার সাথে যাব আর তোমাকে সাহায্য করব। আর এই কথাটা তুমি ভালো করে বুঝে নাও। চলুন রাজকুমারী।
এই নিচে নামো, নামো নিচে, নামো। তুমি এটাই চাইছিলে না, যে আমি তোমাকে ভদ্রশালের মহল থেকে বাইরে বার করি? এই দেখো, আমরা মহলের বাইরে রয়েছি, তাই তুমি এখানে থাকবে আর আমি একা যাব। যদি চাও তো তোমার জন্য এই রথটাও আমি ছেড়ে যাচ্ছি, কিন্তু আমার পেছন ছাড়ো, ব্যাস। তুমি আমাদের এভাবে ছেড়ে চলে যাচ্ছ? আমাদের সাথে জঙ্গলে কত কি না হতে পারে। আমরা দুটো মেয়ে একা জঙ্গলে কোথায় যাব? দেখো, এইসব নাটক করবার কোনো প্রয়োজন নেই। আমি খুব ভালো করেই জানি যে তোমার কান্না পাচ্ছে না, তুমি কাঁদবার নাটক করছো। নাটক করছি আমি? নাটক করছি? ঠিক আছে, যাও যাও আমাদের ছেড়ে। তোমার কি যায় আসে? কোনো জঙ্গলি পশু আমাদের খেয়ে ফেলুক বা কোনো বদমাশ লোক এসে আমাদের হত্যা করুক, তোমার তো কিছু যায় আসে না, তাই না? আমি তো ভেবেছিলাম চোরেরা অনেক বড় মনের মানুষ হয়, কিন্তু না, তুমি শুধু নির্দয়ী নও, স্বার্থ বড়। যাও, আমরা ঠিক নিজেদের একা সামলে নেব। আচ্ছা দেখো, কেঁদো না। আচ্ছা ঠিক আছে, চুপ করে যাও। আরে বললাম তো তোমার কিছু হবে না। আচ্ছা চুপ করে যাও, বললাম তো কিছু হবে না, ব্যাস। এইটা কি? সাধারণ একটা কথা, যেখানে তুমি যাবে আমিও সেখানেই যাব। এবার তুমি চাইলেও আমার থেকে দূরে যেতে পারবে না। কি হয়েছে আচার্য? আমি ওর আশেপাশে কোনো বিপদের আশঙ্কা করছি। আচার্য, চন্দ্রগুপ্ত সাহসী। ও যত বড়ই বিপদে পড়ুক না কেন, ও সেখান থেকে বীরত্বের সাথে বেরিয়ে আসবে। আর আপনি তো জানেনই আচার্য, চন্দ্রগুপ্ত আগেও এরকম কাজ করেছে। সেটা সত্য, ও সাহসী, বীর। কিন্তু ওর মধ্যে একটা খামতি আছে। ওর সংবেদনশীল হৃদয়, ওর এই কোমল হৃদয়ই ওর একমাত্র দুর্বলতা। ওর এরকম হওয়া, দয়ালু হওয়া, ওকে একজন মহান রাজা অবশ্যই বানাবে। কিন্তু এই কোমলতা আর সংবেদনশীলতা ওকে যুদ্ধক্ষেত্রে বিপদেও ফেলতে পারে। সামন্ত, আপনার বুদ্ধির কোনো জবাব নেই। কি কি দারুণ পরিকল্পনা করেছেন আপনি। আহেরিয়া আর চন্দ্রগুপ্ত আপনার জালে ফেঁসে ওখানে হয়তো বন্দী হয়ে আছে, আর আপনি ওখানে পৌঁছে খুব সহজেই ওদেরকে আপনি মেরে ফেলবেন, যেমন সাধারণভাবে ইঁদুরকে ধরা হয়ে থাকে। আপনি ওদের দুজনকে ধরে ফেলেছেন। বাহ! যতক্ষণ না ফল আমার ঝুড়িতে আসছে ততক্ষণ আমি সেই গাছের দিকে তাকিয়ে নিশ্চিন্ত হই না। শুনেছি এই চাণক্যের শিষ্য চন্দ্রগুপ্ত আগেও অনেকবার কঠিন পরিস্থিতির মধ্যে থেকেও সফলভাবে বেরিয়ে এসেছে। আমি আপনার কথাটা বুঝতে পারলাম না সামন্ত। আমার কথার সোজা অর্থ এটাই, যত ভালোভাবেই পরিকল্পনা করে থাকি না কেন আমি, সেই পরিকল্পনাকে ব্যর্থ করা অসম্ভব নয়। সম্ভাবনা সবসময় থাকে শত্রুর হাত থেকে বেরিয়ে যাওয়া। আর যদি এরকমটা হয় তাহলে আমার থেকে সোনা লুট করার জন্য আমাকে খুঁজতে খুঁজতে এখানেও চলে আসতে পারে। আর যদি এরকম না হয়
তাহলে আমি এটা চাইবো না যে ও সাহালে থাকুক। আমি চাইবো যে ও এখানেই আসুক, এই জঙ্গলে। কিন্তু সামন্ত, আমরা পুরো একদিন কাটিয়ে দিলাম এই ঘোরাতে সাহালে যাওয়ার জন্য। তাতে কি হয়েছে? যদিও আমার পাতা ফাঁদ থেকে বেরিয়ে যেতে সফল হয়, তাহলে ও নিজের সুবিধা দেখবে না আমার। আমাকে লুট করার দৃষ্টিভঙ্গি থেকে যদি ভাবি, তাহলে ওদের কাছে এর থেকে উপযুক্ত স্থান আর কিছু হতে পারে না। কারণ সাহাল এখান থেকে এখনো অনেক দূর, আর ওদের জঙ্গলটা এখান থেকে কাছে। তাই আমরা এখানে থেকেই ওদের অপেক্ষা করব। আমরা ওদের ফাঁদে পা দেব না, বরং ওরা আমাদের ফাঁদে পা দেবে। সামন্ত, যদি আহেরিয়া এখানে সোনা লুট করতে আসে তাহলে খুবই ভয়ানক হবে সেটা, কারণ ও পুরো জঙ্গলটাকে ভালো করে চেনে। আমি ওদের কোনো সুযোগই দেব না সুখদার। তাছাড়া তুমি কবে কাজে আসবে? আখনবীদের লুট করার পদ্ধতি তোমার থেকে আর কে ভালো জানতে পারে সুখদার? এত বছর ধরে তুমিই তো ওদের পরিকল্পনা তৈরি করে এসছো। এবার তুমি আমাকে বলবে যে ওরা কিভাবে লুট করে আর কিভাবে আক্রমণ করে। সুখদার, এবার আমি একটা তীর দিয়ে দুটো শিকার করতে চাই। চন্দ্রগুপ্তকে ধরা আর আহলিয়াকে শেষ করা। আহলিয়াকে মারার পরই আমি তোমাকে আখনবীদের প্রধান করে দেব, আর তারপর তুমি আমার সঙ্গে গিয়ে মহারাজ ধননন্দের সামনে আত্মসমর্পণ করবে। আর তারপরে এই পৃথিবীতে রাজকুমারী দুর্ধারার সঙ্গে আমার বিয়ে হওয়ার থেকে কেউ আটকাতে পারবে না। সেসব তো ঠিক আছে সামন্ত, কিন্তু আমরা কি এই সোনাগুলো এভাবে এখানেই ছেড়ে যাব? সোনার চিন্তা ছাড়ো তুমি সুখদার। ওগুলো আমার কাছে আছে ঠিকই, কিন্তু কেউ ওগুলোকে ছুঁতে পারবে না। সোনা তো সুরক্ষিতই থাকবে। আমি কিছু বুঝলাম না সামন্ত। আচ্ছা চলো একটা খেলা খেলা যাক। তুমি সোনা নেওয়ার চেষ্টা করো, যতটা সোনা নিতে পারবে ততটা তোমার। আপনি আমাকে নিয়ে উপহাস করছেন? না, আমি তোমার সঙ্গে কোনো রকমের পরিহাস করছি না। আমি এই কথা পূর্ণ নিষ্ঠার সাথে বলছি। যাও সুখদার, যতটা নিতে পারবে ততটা তোমার। যতটা নিতে পারবে ততটা তোমার সুখদার। এটা মগধের সব থেকে বিষাক্ত সাপ। এর সুরক্ষা করছে আমার সোনাগুলোর। এ কাউকে ছাড়বে না। একবার হাতটা তো দিয়ে দেখো এর মধ্যে। সেটা চন্দ্রগুপ্তই হোক বা ওই আহেরিয়া, সোনা নিতে হলে ওদের মরতে হবে। একজন মৃত ব্যক্তির কাছে সোনার কি মূল্য? তুমি অযথা নিজের সময় নষ্ট করছো। এটা কিছুতেই ভাঙবে না। মগধের লোহা এটা, একদম আমার ইচ্ছের মতো, একদম পাকা। তোমার জন্য আজকে আমার এই অবস্থা। আচ্ছা, তুমি কি ভেবেছিলে দুটো মেয়েকে একা জঙ্গলে ফেলে রেখে তুমি সহজে পালিয়ে যাবে আর আমরা তোমাকে আটকাতেও পারবো না? শ্রীমান, সময় বদলে গেছে। আজকালকার মেয়েরা অবলা হয় না। এমনিতেও আমরা এই প্রজন্মের মেয়ে। যদি তুমি এখান থেকে নড়ার চেষ্টাও করো, তাহলে তোমাকে এমন শিক্ষা দেব যে সারা জীবন মনে রাখবে। এরকম বড় বড় চোখ করে আমার দিকে তাকিয়ে থেকে কোনো লাভ নেই। চোখ আমারও আছে, কিন্তু
আমিও তোমাকে বড় বড় চোখ করে দেখতে পারি। আমি ঘেন্না করি তোমাকে। আমিও তোমাকে অতটাই ঘৃণা করি। আমি তোমার সঙ্গে কোনো কথাই বলতে চাই না। আমিও তোমার সাথে কোনো কথা বলতে চাই না। তুমি এর চাবিটা কোথায় রেখেছো? মনে হচ্ছে কেউ আসছে। যে কেউ হতে পারে, কোনো হিংস্র পশু, চোর, ভয়ঙ্কর লুটেরা, যে কেউ। রাজকুমারী, আপনি তাড়াতাড়ি রথে লুকিয়ে পড়ুন, তাড়াতাড়ি করুন। আর তুমি ওদের মুখোমুখি হবে, আর আমি পিছন থেকে তোমার সুরক্ষার জন্য তৈরি থাকবো। বুঝতে পেরেছো? খুব সতর্ক থাকবে, এরা মগধের সৈন্যও হতে পারে। বন্ধু, আরে তুমি এটা কি করলে? আরে তো আমাদেরই সাথী। এ তোমার সাথী? অর্থাৎ তোমার নিজের একটা দলও রয়েছে? আমি তো তোমাকে এখানে একা রেখে গেছিলাম, কিন্তু এই মেয়েটা কোথা থেকে এলো? মেয়ে নয়, মেয়েরা। রাজকুমারী দুর্ধরাও রয়েছে আমার সাথে। রাজকুমারী, কি? রাজকুমারী দুর্ধারা এখানে? এটা অনেক বড় গল্প, সময় এলে তুমি ঠিক জেনে যাবে। কিন্তু আমাকে একটা কথা বলো, আচ্ছা তোমাদের কি সত্যি একটা দল আছে? হ্যাঁ। বাহ, বাহ, দারুণ একটা ব্যাপার। একটা নির্জন জঙ্গল, সেই জঙ্গলে আমার সাথে ভয়ানক চোরেদের দল। কি রোমাঞ্চকর সবকিছু। আর আমি ভেবেছিলাম সাহাল একটা সাদামাটা জায়গা। এখানে তো প্রত্যেক পদে পদে রোমাঞ্চ, উত্তেজক ঘটনা ঘটছে। আমার ভীষণ মজা হচ্ছে। ব্যাস, ওই ভদ্রশালকে আমি উচিত শিক্ষা দেব। কি হয়েছে? তোমরা সবাই এরকম মুখ শুকনো করে দাঁড়িয়ে আছো কেন? চলো কিছু অদ্ভুত আর বিস্ময়কর কাজ করা যাক। এবার আমরা সত্যি একটা চোরেদের দলের সাথে যাব। আমাদের সঙ্গে যাওয়ার আগে আপনাকে এটা শুঁকতে হবে। কি মিহিকা, কি হয়েছে মিহিকা? এই সময় লগ্ন আর নক্ষত্র বলছে যে চন্দ্রগুপ্তের হৃদয়ের এটা একটা বড় পরীক্ষা হতে চলেছে।
ওর জন্য এটা সবচেয়ে কঠিন পরীক্ষার মুহূর্ত। আশা করছি নিজের হৃদয়ের এই কোমলতার কারণে লক্ষ্যভ্রষ্ট না হয়ে ও সোনা লুট করে ফিরে আসবে।